সুপ্রিয় দর্শক, জানিয়ে দিব আজকের ভয়ঙ্কর সব গুরুত্বপূর্ণ সংবাদ। এদিকে রীতিমতো কেয়ামত শুরু হয়ে গেছে রাজধানীর ঢাকায়। ঝড় বৃষ্টি উপেক্ষা করে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের তৃণমূল নেতাকর্মীরা পুলিশ সেনাবাহিনীর সামনে দুপুরে প্রকাশ্যে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। রীতিমতো তারেক রহমানের বুকে কাঁপন ধরিয়ে দিল আওয়ামী লীগ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে ঝড়ের গতিতে রাজপথে নেমে পড়েছে আওয়ামী লীগ। ঝড় বৃষ্টি উপেক্ষা করেই রাজধানীতে পুলিশ সেনাবাহিনীর সামনে ঝটিকা মিছিল করল ছাত্রলীগের গেরিলা বাহিনী। সময় শেষ হয়ে আছে বিএনপির, যে কোনো সময় ঘুরে যেতে পারে ক্ষমতার চাকা। কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর এলাকায় ঢাকা মহাসড়কে বিক্ষোভ মিছিল করেছেন ঢাকা জেলা দক্ষিণ ছাত্রলীগের সহসভাপতি আল হাসান তন্ময় ও তার সমর্থকরা। দলীয় নিষেধাজ্ঞা প্রত্যাহার ও আটক নেতাকর্মীদের মুক্তির দাবিতে পিরোজপুর জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা রাজধানীর ঢাকার উত্তরা তুরাগ থানা বেড়িবাঁধ মহাসড়ক এলাকায় বিক্ষোভ মিছিল করেছে। ফলে তুরাগ থানার বেড়িবাঁধ এলাকায় কাফনের কাপড় মাথায় বেঁধে একটি ঝটিকা মিছিল বের করে নেতাকর্মীরা। দেশের সর্বোচ্চ আদালত চত্বর এখন রণক্ষেত্র। একদিকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামীপন্থী আইনজীবীদের অংশ নেওয়ায় নিষেধাজ্ঞা, অন্যদিকে দীর্ঘ বিরতির পর শেখ হাসিনার নামে স্লোগান দিয়ে রাজপথে তাদের প্রত্যাবর্তন। জানিয়ে দিব আজ দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লি থেকে সরাসরি বাঙালি জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন। বাংলাদেশের গত 18 মাসে অনিয়ম, দুর্নীতি, দেশ লোটপাট শীঘ্রই প্রধানমন্ত্রী হয়ে দেশে সেই দুর্নীতিকারীদের বিচার আওতায় আনবেন তিনি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বাংলাদেশ অক্সিজেনে বেঁচে থাকতে হলে তারেক রহমানের শেখ হাসিনার পায়ে ধরে মাপ চাইতে হবে। আর সেই মাপ চাওয়ার সময় আর বেশি দিন নাই, অল্প দিন পরেই সেই সুযোগ শেষ হয়ে যাবে। এই বছর তথা এই 26 সাল এই বিএনপি এবং তারেক রহমানের সরকারের চ্যাপ্টার ক্লোজ হয়ে যাবে ইনশাআল্লাহ। গণজোয়ার সৃষ্টির জন্য আপনাদের প্রস্তুত থাকতে হবে, একটি চূড়ান্ত ডাকের জন্য অপেক্ষা করতে হবে। লোভী বৈঠা নিয়ে একটা লোভী চোর বর্তমান খেয়ে চলে গেছে, এখন আরেকটা আসছে। শিশু মরে যায়, উনি যান সিনেমা দেখতে, আর মা সন্তান হারা কোলে লাশ নিয়ে কাঁদে। এর বিচার ইনশাল্লাহ হবে। আল্লাহ এমনি এমনি বাঁচিয়ে রাখেনি। আর আমি খুব তাড়াতাড়ি আসবো। সাত মার্চকে সংবিধান থেকে বাদ দেবেন, এটা বাংলাদেশের মানুষ মেনে নেবে? 7 মার্চকে বাদ দেওয়া মানে বঙ্গবন্ধুকে বাদ দেওয়া অস্বীকার করা। বঙ্গবন্ধুকে অস্বীকার করা মানে বাংলাদেশের অস্তিত্বকে অস্বীকার করা। বাংলাদেশের অস্তিত্বকে অস্বীকার করে বাংলাদেশের রাজনীতি করবেন, বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় থাকবেন, সেটা কি করে হয় জনাব সালাউদ্দিন সাহেব? বাংলাদেশের মানুষ কি মেনে নেবে? বাংলাদেশের এখন আইনজীবীরা সক্রিয় হয়ে গিয়েছে, সারা বাংলাদেশে খেটে খাওয়া মানুষ সক্রিয় হয়ে গিয়েছে, পেশাজীবীরা সক্রিয় হয়ে গিয়েছে, আওয়ামী লীগের নেতাকর্মীরা সক্রিয় হয়ে গিয়েছে। যে কোনো মুহূর্তে বাংলাদেশের খেলা ঘুরে যেতে পারে। এই খেলা ঘুরে গেলে বিএনপির বাঁচার পথ নাই, জামাতেরও বাঁচার পথ নাই। যে হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অভিযোগ রয়েছে, যে হাসিনাকে বাংলাদেশের সুপ্রিম কোর্ট ট্রাইব্যুনাল তারা ফাঁসির সাজা শুনিয়েছে, সেই হাসিনাকে ফের দেশে ফেরানোর জন্য এত তোড়জোড় কেন? চলুন এই প্রশ্নের উত্তর জানতে হলে জানিয়ে দেব পদত্যাগ করতে চান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। বিএনপি কি ভাবছে? রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু পদত্যাগ করতে চান, যদিও এখনো পুরো 2 বছর তার রাষ্ট্রপতির পদে থাকার মেয়াদ আছে। তা সত্ত্বেও রাষ্ট্রপতির ঘনিষ্ঠ একটি সূত্র বলেছে মোহাম্মদ শাহাবুদ্দিন দায়িত্ব থেকে ইস্তফা দিয়ে বঙ্গভবন ছাড়তে চান। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করতে চান, যদিও এখনো পুরো 2 বছর তার রাষ্ট্রপতি পদে থাকার মেয়াদ আছে। তা সত্ত্বেও রাষ্ট্রপতির ঘনিষ্ঠ একটি সূত্র বলছে মোহাম্মদ শাহাবুদ্দিন দায়িত্ব থেকে ইস্তফা দিয়ে বঙ্গভবন ছাড়তে চান। ইতিমধ্যে বিষয়টি বিএনপি ও সরকারি শীর্ষ মহলকে তিনি অনানুষ্ঠানিকভাবে জানিয়েছেন। তবে বিএনপির একটি সূত্র বলছে রাষ্ট্রপতির দায়িত্বে থাকতে না চাওয়ার বিষয়ে বিএনপি ও সরকারি শীর্ষ মহল থেকে এখনো কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। বিএনপি এই মুহূর্তে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সরে যাওয়া বা ওই পদে পরিবর্তনের চিন্তাও করছে না। এমনকি রাষ্ট্রপ্রধানের পদ পরিবর্তনের প্রশ্নে সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে এখনো তেমন একটা আলোচনা হয়নি বলে সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে। জানিয়ে দেব প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন, আল্লাহ যখন বাঁচিয়ে রেখেছে আমি খুব তাড়াতাড়ি বাংলাদেশে আসব। সবাই প্রস্তুতি নিন, সবকিছুর হিসাব পই পই করে নেওয়া হবে অবৈধ ইউনূস ও তার অবৈধ তারেক সরকারের কাছ থেকে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এই মানুষের উপর এরকম জুলুম অত্যাচার তারা করে যাচ্ছে, এর বিচার ইনশাল্লাহ হবে। আল্লাহ এমনি এমনি বাঁচিয়ে রাখেনি। আর আমি খুব তাড়াতাড়ি আসবো। একটা লোভী চোর বর্তমান খেয়ে চলে গেছে, এখন আরেকটা আসছে। শিশু মরে যায়, উনি যান মেয়েকে আর বউকে নিয়ে থিয়েটার দেখতে। আওয়ামী লীগ এদেশের স্বাধীনতা এনে দিয়েছে, আওয়ামী লীগ এদেশের মাতৃভাষায় কথা বলার অধিকার এনে দিয়েছে, আওয়ামী লীগ এদেশের মানুষকে দুই বেলা না 3 বেলা 4 বেলা খাবার খেতে পারে সেই ব্যবস্থা করে দিয়েছে। আওয়ামী লীগ প্রত্যেক ঘরে ঘরে মানুষের বিদ্যুৎ দিয়েছে। কোথায় টাকা পাচার করলাম? বের করুক, খুঁজে বের করে না কেন? নিজের ভাগ্য করতে আসেনি, নিজেদের ছেলে মেয়েও না, তারা পড়াশোনা করছে, চাকরি করছে, স্টুডেন্ট লোন শোধ করছে, আবার চাকরি করেছে, আবার এইভাবে তারা পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়িয়েছে। খালি বলছে তোমাদের ওই শিক্ষাটাই একটাই করেছিলাম, ওই শেষবেলা সবার জন্য 10 কাঠা করে জমি, সেটাও টাকা দিয়ে কিনেছি, বিনা পয়সা না। খালেদা যেহেতু বিনা পয়সায় বাড়ি নিয়েছে, যে বাড়িতে এখন তারিখ যে থাকে, তখন আমাদের যে নিয়ম আছে, রাষ্ট্রপতির পরিবার তাদেরকে সুযোগ সুবিধা অনেক কিছু দেয়, আমরা তো তা নেইনি। আমরা তো দেশের রাষ্ট্রের ক্ষেত্রে কি নিয়েছি? অথচ আইন ছিল আমাদের পরিবারের সকল সদস্যদের জন্য সব ব্যবস্থা করার। এমনকি আমি প্রধানমন্ত্রী হয়েছি, আমি তো কখনো নিজে কি আছে তা তো দেখিনি। এদিকে আজ টিএসসিতে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গাড়িসহ আটক 2।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে রাজু ভাস্কর্যের পাদদেশে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ। এ সময় একটি মাইক্রোবাস সহ 2 জনকে আটক করেছে পুলিশ। শনিবার 2 মে 2023 সকাল 6টার দিকে এ ঘটনা ঘটে। আটকরা হলেন ফারহান তানভীর নাসিফ, 19-20 সেশন এফ রহমান হল এবং মাইক্রোবাসের চালক রুবেল। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় 10 থেকে 12 জনের একটি দল হঠাৎ করে রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হয়ে মিছিল ও ব্যানার প্রদর্শন করে। পরে তারা দ্রুত একটি কালো হাইএস মাইক্রোবাসে উঠে স্থান ত্যাগ করে। এ সময় ঘটনাস্থলে থাকা আরেকটি হাইএস গাড়ির ড্রাইভার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে আটক করে পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের উপপুলিশ কমিশনার মাসুদ আলম বিষয়টি নিশ্চিত করে ইত্তেফাককে বলেন, রাজু ভাস্কর্য এলাকায় ছাত্রলীগের ঝটিকা মিছিলের সময় 2 জনকে আটক করা হয়েছে। তাদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। টিকার সফলতায় শেখ হাসিনা পুরস্কার পেয়েছেন আনিস আলমগীর। টিকা কার্যক্রমে চরম অবহেলা ও অব্যবস্থাপনার জন্য ডক্টর ইউনূস সরকারের তীব্র সমালোচনা। টিকাদান কর্মসূচিতে অভাবনীয় সফলতার জন্য শেখ হাসিনার আন্তর্জাতিক পুরস্কার পাওয়ার কথা স্মরণ। টিকার বরাদ্দ কমানো এবং অযোগ্য ব্যক্তিকে দায়িত্ব দেওয়ার অভিযোগ। অবহেলার কারণে শিশু মৃত্যুর ঘটনায় ডক্টর ইউনূসের ফাঁসি দাবি করেছেন এই সাংবাদিক। জুলাইয়ের নিহতদের সাথে তুলনা করে তিনি জানান, শিশুরা স্বেচ্ছায় নয় বরং রাষ্ট্রের অবহেলায় মারা যাচ্ছে। টিকা কার্যক্রমে চরম অব্যবস্থাপনা এবং হামের টিকা না পাওয়ায় শিশুদের মৃত্যুর ঘটনায় বর্তমান সরকারের তীব্র সমালোচনা করেছেন বিশিষ্ট সাংবাদিক, কলামিস্ট ও টকশো আলোচক আনিস আলমগীর। সম্প্রতি একটি টকশোতে অংশ নিয়ে তিনি অভিযোগ করেন, বর্তমান সরকারের অবহেলা এবং টিকার বরাদ্দ কমিয়ে দেওয়ার কারণেই আজ শিশুদের প্রাণ যাচ্ছে। একই সঙ্গে তিনি টিকাদান কর্মসূচিতে বিগত শেখ হাসিনা সরকারের সফলতার প্রশংসা করেন। টকশোতে আলোচক হিসেবে উপস্থিত থেকে আনিস আলমগীর বলেন, শেখ হাসিনা সরকার আমলে টিকার উপর যে গুরুত্ব দেওয়া হয়েছিল সেটা প্রমাণিত। টিকার সফলতার জন্য শেখ হাসিনা আন্তর্জাতিক পুরস্কারও পেয়েছেন। আর এখন সব দিক দিয়ে এটা কমপ্লিটলি ডক্টর ইউনূসের অযোগ্যতা এবং অব্যবস্থাপনা। তিনি অভিযোগ করেন, ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকার টিকার বরাদ্দ কমিয়ে দিয়েছে এবং অত্যন্ত সংবেদনশীল এই জায়গায় একজন অযোগ্য ব্যক্তিকে দায়িত্ব দিয়েছে। এর ফলে প্রায় 2 শতাধিক শিশু মারা গেছে উল্লেখ করে তিনি এই ঘটনাকে ক্ষমার অযোগ্য অপরাধ বলে আখ্যায়িত করেন। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, এই অবহেলার কারণেই ডক্টর ইউনূসের ফাঁসি হওয়া দরকার। জুলাইয়ের গণঅভ্যুত্থানের নিহতের ঘটনার সাথে শিশু মৃত্যুর তুলনা টেনে এই কলামিস্ট বলেন, জুলাইয়ে যারা মারা গেছে তারা তো অধিকাংশ রাস্তায় স্বইচ্ছায় গিয়েছে, আর এই শিশুগুলো তো স্বইচ্ছায় যায় নাই। এগুলো রাষ্ট্রের এবং স্পেশালি তার সরকারের অবহেলার কারণে মারা যাচ্ছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলের উদাহরণ টেনে আনিস আলমগীর জানান, বিগত সরকার টিকার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিয়েছিল। সে সময় টিকায় গাফিলতির কোনো খবর গণমাধ্যমে আসেনি, বরং টিকার সফলতার জন্য শেখ হাসিনা আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছিলেন। শিশু মৃত্যুর ঘটনায় বিগত সরকারগুলোর উপর দায় চাপানোর যে দাবি উঠেছে তা নাকচ করে দেন তিনি। ফ্যাক্ট চেকারদের বরাত দিয়ে তিনি জানান, আগের সরকারের আমলে এমন ঘটনা ঘটেছে বা তারাও দায়ী, এই বক্তব্য সঠিক নয়। এই শিশু মৃত্যুর ঘটনার জন্য তিনি পুরোপুরি বর্তমান সরকার এবং ডক্টর ইউনূসকেই দায়ী করেছেন। জানিয়ে দিব, বাংলাদেশ 5 আগস্টের আগের অবস্থায় আর ফিরবে না, বললেন পিনাকি ভট্টাচার্য। প্রবাসী বাংলাদেশিরা দেশের গণতান্ত্রিক অধিকার ও জনগণের রায়ের পক্ষে সবসময় সোচ্চার থাকবে। প্যারিসে অনুষ্ঠিত এনসিপি ডায়াম্পুরা অ্যালায়েন্স ফ্রান্স শাখা এক মানববন্ধন ফ্রান্স প্রবাসী লেখক ও অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য বলেছেন, বাংলাদেশ 5 আগস্টের আগের অবস্থায় আর ফিরবে না। এদিকে আজ ঐতিহাসিক বাস্তিল চত্বরে জুলাই সনদ ও গণভোটের রায় উপেক্ষার প্রতিবাদে এই মানববন্ধনের আয়োজন করা হয়। কর্মসূচিতে এনসিপি ডায়াম্পুরা অ্যালায়েন্স ফ্রান্স শাখার আহ্বায়ক চৌধুরী মোহাম্মদ ইস্তেফেমার সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক মনোয়ারা পাটোয়ারির সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ভারপ্রাপ্ত সদস্য সচিব কাউসার আহমেদ। এ সময় প্রধান অতিথির বক্তব্যে পিনাকি ভট্টাচার্য বলেন, ইতিহাসে জুডাস মাত্র 30 রৌপ্য মুদ্রার বিনিময়ে ঈসা নবীর সাথে বিশ্বাসঘাতকতা করে তাকে রোমানদের হাতে তুলে দিয়েছিল। আমরা জানতে চাই, কোন মুদ্রার বিনিময়ে বাংলাদেশকে আবার সেই পুরনো ব্যবস্থার অধীনে ঠেলে দেওয়া হলো। তিনি বলেন, বাংলাদেশ আর কখনো 5 আগস্টের আগে অবস্থায় ফিরে যাবে না এবং প্রবাসী বাংলাদেশিরা দেশের গণতান্ত্রিক অধিকার ও জনগণের রায়ের পক্ষে সবসময় সোচ্চার থাকবে। সভাপতি বক্তব্যে চৌধুরী মোহাম্মদ ইস্তেশাম বলেন, জুলাই গণ অভ্যুত্থানে আমরা প্রবাস থেকে যেভাবে লড়াই করেছি ঠিক সেভাবেই জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জনমত গড়ে তোলা হবে। এছাড়াও বক্তব্য দেন কমিউনিটি ব্যক্তিত্ব ও সিনিয়র সাংবাদিক আবু হান্নান আজাদ, ফ্রান্স বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন
এফজিবে এর সমন্বয়ক মোহাম্মদ মাহবুর হোসাইন, মুখপাত্র মোহাম্মদ আইফ উল্লাহ, বাংলাদেশি নাগরিক পরিষদের সিনিয়র সদস্য শহীদুল ইসলাম, এনসিপি ডায়াম্পোরা অ্যালায়েন্স ফ্রান্সের নির্বাহী সদস্য মোহাম্মদ সাকিব হোসেন, মাজহারুল হক তালুকদার, অ্যাক্টিভিস্ট, মানবাধিকার সংগঠন FDHR এর সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ। মানববন্ধনে ফ্রান্সে বসবাসরত বাংলাদেশিরা, কমিউনিটির সদস্য, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, ব্যবসায়ী, নারী ও শিশুরা অংশগ্রহণ করেন। বাংলাদেশ অক্সিজেনে বেঁচে থাকতে হলে তারেক রহমানের শেখ হাসিনার পায়ে ধরে মাপ চাইতে হবে। আর সেই মাপ চাওয়ার সময় আর বেশি দিন নাই, অল্প দিন পরে সেই সুযোগ শেষ হয়ে যাবে। সেটারই বেটি তিনি দয়ালু মানুষ, তার মাপ করে দিতেও পারেন। কিন্তু আওয়ামী লীগের তৃণমূল, এই তারেক রহমান এবং বিএনপি তৃণমূলের যে ক্ষতি করছে তারা কি করবে এটা আমি বলতে পারবো না। এই বছর তথা এই 26 সাল এই বিএনপি এবং তারেক রহমানের সরকারের চ্যাপ্টার ক্লোজ হয়ে যাবে ইনশাআল্লাহ। মাথায় রাখবেন, তারেক রহমানের কোমর ভাঙা, আর নিজের শরীরে সেই শক্তি এবং নিজের প্রতি আত্মবিশ্বাস কম। তাই হারামজাদা ক্ষমতা হস্তান্তর করিয়া বাইরেও যাওয়ার সম্ভাবনা আছে। ভয়াবহ দুর্ভিক্ষ এখনো শুরু হয় নাই। এই জুন জুলাইতে নতুন বাজেট, এই বাজেটের পরবর্তী থেকেই দেখবেন দুর্ভিক্ষ কারে বলে। এতদিন দুর্ভিক্ষ শুরু হয় না কারণ এখন পর্যন্ত খাদ্য গুদামে শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ। সেই চাল ভর্তি বস্তা এখনো আছে, এই বস্তা এই মাস এবং আগামী মাস চলে, এরপর আর থাকবে না। এখনো তো শেখ হাসিনার রাখা যাওয়া সেই বিদ্যুৎ, পরমাণু বিদ্যুৎ কেন্দ্র, শেখ হাসিনার রাখা যাওয়া প্রত্যেকটা বরাদ্দ ওই যে ওই মাস পর্যন্তই চলবে। ডেভিল ইনুস দেশের 5 কোটি মানুষকে অতীব দারিদ্র সীমার নিচে ফেলাই দিচ্ছে। তাদের উপর এই সরকার বাংলাদেশের ইতিহাসে সর্বপ্রথম দুর্ভিক্ষে পড়া ব্যক্তিদেরও ট্যাক্স দিতে হবে। অর্থাৎ যার 1 টাকার সম্পদ আছে, বাপের বাবা যদি সম্পদ হয় 1 টাকাতে ভিক্ষা করে, যদি তার পৈতৃকভাবে 1 টাকার সম্পদ থাকে, সেই 1 টাকার সম্পদে তাকে রাষ্ট্রকে ট্যাক্স দিতে হবে। জ্বালানি তেলের অভাবে দেশে থাকা যানবাহনে চলে না, 4 চাকা 2 চাকা 3 চাকার গাড়ি চলে না। অথচ ডেভিল ইনুসের চুক্তির জন্য যুক্তরাষ্ট্র থেকে 35,000 কোটি টাকার বোয়িং বিমান কেনাতে বাধ্য সরকার। রাশিয়া অন্য দেশ থেকে আওয়ামী লীগ সরকার বোতলজাত গ্যাস কিনছে $8 থেকে $9 দিয়া, আর সেই একই গ্যাস এখন যুক্তরাষ্ট্র থেকে কেনা লাগতেছে $20 থেকে $22 দিয়া। ডেভিল ইনুসের যুক্তরাষ্ট্রের সাথে গোলামি চুক্তির জন্য বাংলাদেশকে প্রতি বছর 5,000 কোটি টাকার উপরে ভর্তুকি দিতে হবে, আর সেই ভর্তুকি ট্যাক্সের টাকায় জনগণের কাঁধের উপর থেকে নিতে হবে। লেখা রাখেন, খুব শীঘ্র আবারও জ্বালানি তেল এবং এলপিজি গ্যাসের দাম আবার বাড়বে, বিদ্যুতের প্রত্যেকটা ইউনিটের দাম বাড়বে, প্রত্যেকটা পণ্যের আকাশ সঙ্গে দাম বাড়বে। এইটা ভালো করে মাথায় ঢুকে রাখবেন। যুক্তরাষ্ট্রের সাথে ডেভিল ইনুসের করা চুক্তি থেকে তারেক রহমান বের হয়ে গেলে আর শেয়ার থাকবে না, আর ওই চুক্তির মধ্যে থাকলে দেশের জনগণ তারেক রহমানের অক্সিজেন থাকবে না। আর এই উভয় সংকটের মধ্যে তারেক রহমানের দেশের মধ্যে অক্সিজেন নিয়ে বাইরে থাকতে হলে তার শেষ ওসিলা শেখের বেটি জননেত্রী শেখ হাসিনা। 2 মাস শেষ হতে না হতেই তারেক 1 লাখ কোটি টাকা ঋণ করে ফেলছে। 20,000 কোটি টাকা তিনি এর মধ্যে ছাপাইয়া ফেলছেন। ডেভিল ইনুস ও ডাস্টবিন শ্রমিকের মতোই ভয়াবহ মিথ্যাচারের মধ্যেই টিকে আছে ফেসিস্ট তারেকের প্রত্যেকটা মন্ত্রীও ফেসিস্ট তারেক। দেশের মুক্তিকামী ভাইদের উদ্দেশ্যে শুধু একটাই বলবো, সাম্রাজ্যবাদ আমেরিকার হাত থেকে দেশকে বাঁচাতে হলে, ছিনতাই হয়ে যাওয়া দেশের স্বাধীনতা পুনরুদ্ধার করতে হলে, গণতন্ত্র এবং জনগণের অধিকার ফিরিয়ে আনতে হলে গণজোয়ার সৃষ্টির জন্য আপনাদের প্রস্তুত থাকতে হবে। একটি চূড়ান্ত ডাকের জন্য অপেক্ষা করতে হবে লগি বৈঠা নিয়ে। আওয়ামী লীগ সরকার 23 এবং 24 সালে সড়ক সংস্কারের জন্য সারা দেশের 34,000 কোটি টাকা বরাদ্দ করেছিল, আর বর্তমান ফেসিস্ট তারেকের সরকার বলতেছে সারা দেশের রাস্তা সংস্কারের জন্য নাকি 3 লাখ কোটি টাকা পড়বে, মানে চোর যাইয়া ডাকাত। সুতরাং পুরো দেশকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেওয়ার আগেই এই বিএনপি তারেকের হাত থেকে দেশকে উদ্ধার করতে হবে, দেশকে রক্ষা করতে হবে। তাই সর্বশক্তি প্রয়োগ করার মানসিকভাবে চূড়ান্ত প্রস্তুতি নিয়ে রাখতে হবে আপনাদের। ক্লিয়ার কথা মাথায় রাখবেন, এই স্বাধীনতা বিরোধী রাজাকার জঙ্গিদের প্রধান পৃষ্ঠপোষক এই সরকার তথা বিএনপি জামাতিদের হাত থেকে এবং সাম্রাজ্যবাদ আমেরিকার হাত থেকে বাংলাদেশকে বাঁচাতে হলে, নিজে বাঁচতে হলে, অন্যকে বাঁচাতে হলে আগামীর চূড়ান্ত লড়াইয়ে আমাদের বিজয়ী হতেই হবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। কিলং সালাউদ্দিন একটা ভয়ঙ্কর বক্তব্য দিয়েছে। সেই বক্তব্যে সে বলেছে সংবিধান থেকে বঙ্গবন্ধুর 7 মার্চের যে ঐতিহাসিক ভাষণ, সেই ভাষণকে বাদ দিতে হবে। সংবিধানে যে অন্তর্ভুক্ত করা হয়েছে 15 সংশোধনের মধ্য দিয়ে সেটাকে বাদ দেওয়ার ঘোষণা দিয়েছে শিলং সালাউদ্দিন। অথচ 7 মার্চ বাঙালির হৃদস্পন্দন, 18 মিনিটের সেই 1138 শব্দের জাদুকরী ভাষণ, যেটা ছিল বাঙালির স্বাধীনতার অনানুষ্ঠানিক ঘোষণাপত্র, প্রেম, দ্রোহ, বিপ্লব, এই সব কিছুর মিশেলে বঙ্গবন্ধু যখন বজ্র কণ্ঠে ঘোষণা দিয়েছিলেন, এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, তবু দেশে মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। 7 মার্চের রেসকোর্স ময়দানের সেই ঐতিহাসিক ভাষণ 7 কোটি বাঙালি মন্ত্রমুগ্ধ হয়ে শুনেছিল। তৎকালীন সময়ের যে ভিডিও ফুটেজ, এগুলাকে কি মিথ্যা প্রমাণ করতে পারবে? ভিডিও ফুটেজগুলো কি কোনো মিথ্যা দলিল? নিশ্চয় নয়। 2017 সালে ইউনেস্কো যখন 7 মার্চের ভাষণকে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য অর্থাৎ ডকুমেন্টারি হেরিটেজ হিসেবে স্বীকৃতি দেয়, তখন সেটা কিন্তু শুধুমাত্র বাংলাদেশের একক সম্পত্তি থাকে না, সেটা কিন্তু আন্তর্জাতিক একটা ঐতিহাসিক দলিল হয়ে যায়, এবং যেটা হয়ে গেছে 2017 সালের পর থেকে ইউনেস্কো এটাকে আন্তর্জাতিক স্বীকৃতি দিয়েছে। একটা আন্তর্জাতিক দলিলকে সংবিধান থেকে মুছে ফেলবেন শিলং সালাউদ্দিন সাহেব। বঙ্গবন্ধুর সেই সম্মোহনী জাদুতে মুগ্ধ হয়ে মানুষ কিন্তু মেতেছিল মুজিবের নেশায়। মানুষ কিন্তু মুজিবকে তৎকালীন সময় থেকে বেশি ভালোবাসা শুরু করেছিল। সেই ভাষণের পর জয় বাংলা আর শেখ মুজিবের পথ ধরো, বাংলাদেশ স্বাধীন করো। শেখ মুজিবের পথ ধরো, বাংলাদেশ স্বাধীন করো, মুজিবের পথ ধরো, বাংলাদেশ স্বাধীন করো। এই দুইটা স্লোগান দিয়ে বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। তৎকালীন সময়ে মুক্তিযোদ্ধাদের যে স্লোগানগুলো ছিল, এই স্লোগানের মধ্যে অন্যতম 2টা স্লোগান ছিল জয় বাংলা, শেখ মুজিবের পথ ধরো, বাংলাদেশ স্বাধীন করো। এই 2টা স্লোগান বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রথম এবং প্রধান স্লোগান। এটা বাঙালি হিসেবে আমরা কেউ অস্বীকার করতে পারবো না। সালাউদ্দিন সাহেব আরো দাবি করেছে সংবিধান কখনো সংস্কার হয় না, এটি শুধুমাত্র রহিতকরণ হয়, স্থগিত হয় এবং সংশোধন হয়। সেক্ষেত্রে সালাউদ্দিনের কথা মোতাবেক 15 সংশোধনীকে কিভাবে সালাউদ্দিন সাহেব আইনি প্রতারণা হিসেবে ব্যাখ্যা দেয়? এই সংশোধন কিভাবে অপরাধ? এই সংশোধন
সংশোধন আওয়ামী লীগ করেছে যার কারণে অপরাধ। এই সংশোধনের মাধ্যমে সংবিধানে 7 মার্চের ভাষণকে 5ম তফসিল অন্তর্ভুক্ত করা হয়েছিল, সে কারণে এটি প্রতারণা। কি জনাব সালাউদ্দিন সাহেব, এটাই কি প্রতারণার অন্যতম কারণ? সালাউদ্দিন ভুলে গেছে বাংলাদেশের সংবিধানে প্রথম ব্যবচ্ছেদ অর্থাৎ প্রথম বাংলাদেশের সংবিধানে কে পেরেক ঠুকে দিয়েছিল? কে? জনাব সালাউদ্দিন সাহেব ভুলে গেছেন? ইতিহাস সাক্ষ্য দেয় জিয়াউর রহমান 1979 সালে প্রথম সংবিধানে 5ম সংশোধনী করেছিল। মনে পড়ে জনাব সালাউদ্দিন সাহেব? সেই সংশোধনীর মাধ্যমে 1975 সালের 15 আগস্টের পর থেকে সামরিক শাসনের সময় যতগুলা অধ্যাদেশ জারি করা হয় সমস্ত অবৈধ অধ্যাদেশকে এবং পরিবর্তনকে আইনি বৈধতা দিয়েছিল জনাব ফ্যাসিস্ট জিয়াউর রহমান। এছাড়াও বঙ্গবন্ধুর খুনিদেরকে ইন্ডেমনিটি অধ্যাদেশ দেওয়া, তখন সেটা কি ফ্যাসিজম ছিল না? শুধুমাত্র এখানে জিয়া থেমে ছিল না, সে রীতিমতো সীমা অতিক্রম করে ফেলেছিল। সাম্প্রদায়িক সম্প্রীতি আর ধর্মনিরপেক্ষতার ভিত্তিতে যে বাংলাদেশ প্রতিষ্ঠা লাভ করেছিল, বাংলাদেশের সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করে জাতিকে সেই সময় থেকে বিভক্ত করার কাজ শুরু করে দিয়েছিল জিয়াউর রহমান, যেটা এখন বিএনপি এসে করতেছে। যেই রাষ্ট্র স্বাধীন হয়েছিল সাম্প্রদায়িকতা এবং ধর্মনিরপেক্ষতার ভিত্তিতে, সেই রাষ্ট্রকে বিভাজনের জন্য সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম সংযুক্ত করে। রাষ্ট্র কি কোনো ধর্মীয় প্রতিষ্ঠান? নিশ্চয়ই না। রাষ্ট্র সবার জন্য। কেন বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করতে হবে? ইসলামিক রিপাবলিক অফ বাংলাদেশ সেটা তো করতে পারেন নাই। স্বাধীনতার পর বাংলাদেশে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ ছিল। এই জিয়াউর রহমান সংবিধানের 5ম সংশোধনীর মাধ্যমে এটা তুলে নেয়, অর্থাৎ ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ ছিল এটাকে সে প্রত্যাহার করে, যার ফলে বাংলাদেশে জামাতের মতো অসংখ্য ধর্মভিত্তিক দল রাজনীতি করার সুযোগ পায়। আজকের বাংলাদেশে জামাত ইসলামের যে আস্ফালন আপনারা দেখতে পাচ্ছেন, এটার দায় সম্পূর্ণরূপে জিয়াউর রহমানের। জিয়াউর রহমান এই পথ খুলে দিয়ে গেছেন, যার কারণে বাংলাদেশে আজ স্বাধীনতা বিরোধী শক্তিরা 72 সংবিধানকে ছুঁড়ে ফেলতে চায়। জিয়াউর রহমান এমন একজন মুক্তিযোদ্ধা যার মৃত্যুতে পাকিস্তান শোক জানায়। জিয়াউর রহমান এমন একজন মুক্তিযোদ্ধা যে কখনো মাঠে গিয়ে অস্ত্র নিয়ে যুদ্ধ করে নাই, ভারতে মুক্তিযোদ্ধাদের ট্রেন আপ করেছে। জিয়াউর রহমান এমন এক মুক্তিযোদ্ধা যার মৃত্যুর পর তার দল, তার স্ত্রী, তার সন্তান, তার পিতা হত্যার বিচার চায় না। জিয়াউর রহমান এমন এক মুক্তিযোদ্ধা, সে কোথায় যুদ্ধ করেছে তার কোনো নিশানা নাই, কেউ জানে না। বলা হয় 1 নম্বর সেক্টরে। 1 নম্বর সেক্টরে সে আদৌ ছিল কিনা তার কোনো প্রমাণ নাই। এই প্রশ্নগুলোর উত্তর কি আপনারা কখনো খোঁজার চেষ্টা করেছেন? বিএনপির নেতাকর্মী ভাই বোনেরা, বিশেষ করে শিলং সালাউদ্দিন সাহেব জিয়া হত্যার বিচার চান না কেন? জিয়াউর রহমান হত্যার বিচার হোক, সেটা আমরাও চাই। বাংলাদেশের সংবিধান আর বাংলাদেশের রাজনীতির যেভাবে জিয়াউর রহমান মেরে গেছে, এটা বাঙালি ভুলতে পারবে? বাঙালি ভুলে গেল, আমরা কি কখনো ভুলবো? আমাদেরকে ভুলভাল ইতিহাসের শিক্ষা দিবেন আর সেটা আমরা মেনে নেব জনাব শিলং সালাউদ্দিন সাহেব? সালাউদ্দিন আরো বলেছে 5, 6 এবং 7 নম্বর তফসিলে নাকি ভুল ইতিহাস এবং তথাকথিত স্বাধীনতার ঘোষণা চাপিয়ে দেওয়া হয়েছে। তার দাবি জিয়াউর রহমান নাকি 26 মার্চ স্বাধীনতার ঘোষণা দিয়েছিল এবং 27 মার্চ কালুরঘাট থেকে প্রফেশনাল হেড অফ স্টেট হিসেবে ঘোষণা দেয়। শিলং সালাউদ্দিন সাহেব, আমার একটা প্রশ্ন, জিয়া কার পক্ষে স্বাধীনতার ঘোষণা দিয়েছিল? কর্নেল জাঞ্জুয়া, আইয়ুব খান নাকি ইয়াহিয়া খান? অবশ্যই তারা না। বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণা দিয়েছিল অন বিহাফ অফ আওয়ার গ্রেট লিডার, সুপ্রিম লিডার শেখ মুজিবুর রহমান। আচ্ছা ঠিক আছে, সেটা মেনে নিলাম। বিএনপি বলে জিয়াউর রহমান 27 তারিখ স্বাধীনতার ঘোষণা দিয়েছিল, তাহলে সেক্ষেত্রে বাংলাদেশের স্বাধীনতা দিবস হওয়া উচিত ছিল 27 মার্চ। সেটা 27 মার্চ না হয়ে 26 মার্চ কেন হয়? জনাব শিলং সালাউদ্দিন সাহেব, বাংলাদেশের মানুষকে আর কত বিভ্রান্ত করবেন? এই সবিরোধী তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করা যায় না জনাব সালাউদ্দিন সাহেব। আপনারা যে অতিরিক্ত লাল পানি দিলে সংসদে গিয়ে কথা বলেন, সেটা আমরা বুঝতে পারতেছি। আবুল তাবুল কথা শুনে বোঝা যায় আপনারা লাল পানি বেশি খাওয়া শুরু করে দিয়েছেন ইদানিং। 7 মার্চকে সংবিধান থেকে বাদ দেবেন, এটা বাংলাদেশের মানুষ মেনে নেবে? 7 মার্চকে বাদ দেওয়া মানে বঙ্গবন্ধুকে বাদ দেওয়া অস্বীকার করা। বঙ্গবন্ধুকে অস্বীকার করা মানে বাংলাদেশের অস্তিত্বকে অস্বীকার করা। বাংলাদেশের অস্তিত্বকে অস্বীকার করে বাংলাদেশের রাজনীতি করবেন, বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় থাকবেন, সেটা কি করে হয় জনাব সালাউদ্দিন সাহেব? বাংলাদেশের মানুষ কি মেনে নেবে? বঙ্গবন্ধুকে ইতিহাস থেকে যতবার মুছে ফেলার চেষ্টা করবেন, বঙ্গবন্ধু তত বেশি শক্তিশালী হয়ে ফিরে আসবেন। সেই সাধ্য আপনাদের নাই যে আপনারা বঙ্গবন্ধুকে ইতিহাস থেকে মুছে ফেলবেন। আওয়ামী লীগের ক্ষমতাকালীন সময় বঙ্গবন্ধু যতটা ভালোবাসার পাত্র ছিল, প্রশংসার পাত্র ছিল, শ্রদ্ধার পাত্র ছিল, যতটা বঙ্গবন্ধু প্রাসঙ্গিক ছিল, তার থেকে এখন বিরোধী দলে আওয়ামী লীগ এখন বঙ্গবন্ধুর প্রতি যে প্রেম, ভালোবাসা, মানুষের সম্মান, এখানে কোনো কৃত্রিম বিষয় নাই, সম্পূর্ণ পিওর অর্গানিক জেনুইন। এটা কি আপনারা বুঝেন? 15 আগস্ট দেখেন নাই 32 নম্বরে সাধারণ মানুষ গিয়ে কিভাবে ভিড় জমিয়েছিল? সাধারণ মানুষ গ্রেফতার হয়েছে। বঙ্গবন্ধুকে যতবার মুছে ফেলার চেষ্টা করবেন, তত বেশি বঙ্গবন্ধু শক্তিশালী হবেন, তত বেশি প্রাসঙ্গিক হবেন। সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখেন না বঙ্গবন্ধুকে মানুষ কিভাবে ভালোবাসা দেখায়? এটা কিন্তু কোনো লোক দেখানো ভালোবাসা না। এই সংকটকালীন সময়ে এসে বঙ্গবন্ধুকে তারা ভালোবাসা প্রদর্শন করে, তারা মন থেকে করে, এখান থেকে করে, দিল থেকে করে। বঙ্গবন্ধুকে অসম্মান করা আপনাদের পুরানো অভ্যাস, এটা নতুন কিছু না, এটা অতীত থেকে আপনারা করে আসছেন, এখনো করবেন। জিয়া করে গেছে, বেগম খালেদা জিয়া করেছে, তারেক রহমান করবে, আপনারা করছেন, ভবিষ্যতে আপনাদের পরবর্তী প্রজন্মের নেত্রী জাইমা রহমান আসবে, সেও করবে। এটা আপনাদের চরিত্র। শিক্ষা নাই তো, অশিক্ষিত মূর্খ আপনারা। একটা কথা মনে রাখবেন, বাংলাদেশে আপনাদের খুব জঘন্যভাবে পতন হবে এবং এই পতনের পর আপনারা আর কোনোদিনও বিএনপি নামক দলে রাজনীতি করতে পারবেন না। বাংলাদেশের চারপাশের প্রেক্ষাপট, পরিবেশ, পরিস্থিতি সেই বার্তা আমাদেরকে দিচ্ছে। আপনারা যেভাবে ফ্যাসিজম কায়েম করেছেন, বাংলাদেশের মানুষকে যেভাবে সংকটের দিকে ঠেলে দিচ্ছেন, বাণিজ্য চুক্তি করে বাংলাদেশের মানুষকে মার্কিন বলে অন্তর্ভুক্ত করতেছেন, এগুলো কি বাংলাদেশের মানুষ ভুলে গেছে? ভুলে যাবে? মানুষের মধ্যে যে ক্ষোভের সঞ্চার হচ্ছে, এই ক্ষোভ যখন ফুসে উঠবে, এটা সামাল দিতে পারবেন না, কোনোদিনও সম্ভব না আপনাদের পক্ষে। আমরা মামুরা মিলে যে সংসদ গঠন করেছেন, যে অবৈধ সরকার, অবৈধ সংসদ, অবৈধ প্রধানমন্ত্রী, আপনি অবৈধ স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন সাহেব, এই অবৈধ সংসদ যতদিন পারেন উপভোগ করেন। পতনের আগে মানুষ অনেক কথাই বলে, আপনিও বলতেছেন, বলতে থাকেন, কোনো সমস্যা নাই। বাংলাদেশের মানুষ আপনাদেরকে কিভাবে আপ্যায়ন করে, সেই আপ্যায়ন দেখার অপেক্ষায় রইলাম। আমরা কাউকে কোনো হুমকি ধামকি দিচ্ছি না, স্রেফ মানুষকে দেখিয়ে দিলাম আপনারা কত বড় মিথ্যাবাদী, আপনার ইতিহাসকে কিভাবে বিকৃত করার আপনারা চেষ্টা করেন। আর বাংলাদেশ আওয়ামী লীগের বিএনপি পন্থী, অর্থাৎ বিএনপির প্রতি যাদের প্রেম উথলাই পরে ব্যবসা বাণিজ্য করতেছেন, বিএনপিকে পার্টনার বানিয়ে, তাদের জন্য অনেক শুভকামনা। তাদেরকেও জাতির সামনে তুলে ধরবে বাংলাদেশের মানুষ। শুধু বাংলাদেশের মানুষ বলে ভুল হবে, সবার আগে তুলে ধরবে আওয়ামী লীগের নির্যাতিত, নিপীড়িত নেতাকর্মীরা। মাথায় রাখবেন, কোনো হুমকি না, কোনো ধামকি না, আমরা জাস্ট দর্শক, আমরা জাস্ট চেয়ে বাংলাদেশ ক্যাথলিক
হাসিনা আসলে প্রতিটা মানুষের জন্য মায়ের মতো। সেই দেশে অভাব বুঝতে দেয় না, সে তেলের সংকট বুঝতে দেয় না, সে গ্যাসের সংকট বুঝতে দেয় না, সে বিদ্যুতের সংকট বুঝতে দেয় না, সে কিরোসিনের সংকট বুঝতে দেয় না। সেই করোনার সময় কত দুঃখ গেছে, কত কষ্ট গেছে, সে কষ্ট করিলে দেশটারে বিভিন্ন দেশ থেকে ভিক্ষা করে টাকাই না এই দেশের মানুষের সুখ টাকা। সরকারের অধীনে আপনারা খেয়ে করে ভালো ছিলেন? আমলিক সরকারের আমলে ভালো ছিলাম, যেমন সে সময় অটো রিক্সা ছিল না, পাওয়ার রিক্সা চালাইতাম, তাই কামাই তো ভালো। আমলিক সরকার আমলে তো বেশি হয়েছে, ফ্লাইওভার হয়েছে, আপনার যে মেট্রো রেল হয়েছে, রাস্তাঘাট হয়েছে। আসুক অসুবিধা কি, যে ভালো সরকার যে চালাবি দেশ ভালো হয়ে জননেত্রী শেখ হাসিনার বিচক্ষণ নেতৃত্ব এবং তার প্ল্যানিং, শুধুমাত্র ওনার প্ল্যান না, ওনার আন্ডারে আপনি অনেক আপনি আওয়ামী লীগের নেতাদের দেখবেন যে এরে গালি দেয়, ওরে গালি দেয়, এই ধরনের অভিযোগের শেষ নাই। আওয়ামী লীগের লোকজন করে অন্যরা তো করেই, কিন্তু এই যে ক্যাবিনেট গুলো যদি সর্বতভাবে ফাংশনাল না থাকতো, তাহলে এই দেশে আমরা কি ক্রাইসিস পাই নাই? আমাদের সময় হচ্ছে ইউক্রেনের যুদ্ধ হয় নাই, কোভিডের মতো ভয়ঙ্কর মহামারী বা এরকম বৈশ্বিক দুর্যোগ আর কি হয়েছে, সেটা কি আওয়ামী লীগ জননেত্রী শেখ হাসিনা ফেস করে নাই? সো বিচক্ষণ নেতৃত্বের মাধ্যমে দেশ আপনাদের আসলে ভালো লাগছে, এটা দৈব চয়নে হয় নাই। মানুষজনকে এটা রিয়েলাইজ করতে হবে, এবং এটার জন্য যে ইউনূস এবং বর্তমান ইউনূস সরকার দায়ী, এবং তারেক রহমান সেই দায় মুক্তি দেওয়ার কমিটমেন্ট দিয়ে এই ক্ষমতায় বসছে, সেটা মানুষ উনি এক মামলা কথা আসামি, উনি জায়গায় আমেরিকা, আর আমেরিকাতে কেউ মনে করেন যে উনি হ্যান থেকে কারাগুড়ি কইরা এদিকে শেখ হাসিনা পলাতো, আর উনি আইসা বললো কি যে ছাত্র জনতা না করলে আমি ছাত্র জনতা যদি বলে আমি না করতে পারি না। কত বড় একটা খেলা! এদিকে এই রাষ্ট্র ছাত্র জনতার মানে দুয়াই দিয়া এই ছাত্র জনতার চালাইছে ইউনূস, সম্পূর্ণ টাকা ইউনূসের ছাত্র জনতার। এই আরে তাদের মাথায় কারণ রাখছে, আর উনি পিছিয়ে থেকে রুয়াটা না খাইছে ডক্টর ইউনূস। এই যে ছাত্র জনতার রূপে আর অনেক ছাত্র জনতার কথা বুঝা যাইতেছে, দেন না হ্যান্ডবেল বিতরণ হইতেছে, দেখেন আপনি হ্যান্ডবেল বিতরণ হইতেছে, এগুলো একটু পয়সা দেখেন কি কি লেখছে।